আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম মডার্ন ফিজিক্সের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাসে 3rd লেকচারে। তো আজকের লেকচারটা মোটামুটি সহজ। দেখো, আজকের টপিক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভর শক্তি রূপান্তর, একটা হচ্ছে ফোটনের শক্তি। হ্যাঁ, দুইটা হচ্ছে প্রায় মানে টপিক রিলেটেড টপিক। আর আরেকটা কথা হচ্ছে প্রিভিয়াস যেই লেকচারটা ছিল, লেকচার 2, ওটাতে কিন্তু আমরা অলরেডি ভরের আপেক্ষিকতা রিলেটেড কথাবার্তা দেখে আসছি। সনাতনী গতিশক্তি, তারপর হচ্ছে আপেক্ষিক গতিশক্তি, এগুলা রিলেটেড কথাবার্তা আমরা মোটামুটি দেখে আসছি। ওই জিনিসগুলো আমি হয়তো একটু মাঝে মধ্যে রিপিট হতে পারে। আর এইখানে বেসিক্যালি নতুন তেমন কিছু নাই। তোমরা সবাই জানো যে ভর শক্তি রূপান্তর থেকে অনেক ইম্পর্টেন্ট, এটা ব্যাপক কোশ্চেন আসছে, দেখতেই পারতেছো। ভর শক্তি রূপান্তরে তেমন নতুন কিছু নাই, ওই যে আগের পুরাতন কথাই, সেটা হচ্ছে টোটাল এনার্জি ই সমান সমান আমরা কি লিখি, এমসি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি এনার্জি বলতো, টোটাল এনার্জি, মোট শক্তি। এখন মোট শক্তি তো এটা আমরা জানি, আরেকটা আমরা জানি ই নট এম নট সি স্কোয়ার। এটা কি বলতো দেখি, নিশ্চল শক্তি। নিশ্চল শক্তি। এখন তোমরা জানো টোটাল এনার্জি থেকে যদি আমি নিশ্চল শক্তি বা স্থির ভর শক্তিকে বাদ দিই, তাহলে কি পাবো, গতি শক্তি পাবো। তাহলে এটাই আমরা একটু বলি, ই কে সমান সমান হচ্ছে ই মাইনাস ই নট। এটা লিখলে আমরা কত পাবো, এম মাইনাস এম নট সি স্কোয়ার। সো এইটা বেসিক্যালি আমাদের কি ধরনের শক্তি বলা হয়, এটাকে বলা হয় আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে গতিশক্তি। আপেক্ষিকতার তত্ত্ব অনুসারে গতি শক্তি। ওকে। আর তোমরা অলরেডি আরেকটা দেখছো যে আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশক্তি জানলেই খালি হবে না, একটা শক্তি আছে, সেটা হচ্ছে সনাতনীয় গতিশক্তি। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। এটা কি ধরনের গতিশক্তি, সনাতনী গতি শক্তি। ওকে, তো এটাই ছিল আমাদের মেইন কথাবার্তা গুলা। আর আরেকটা ব্যাপার আমি একটু বলবো, ভর শক্তিতে ডিরেক্টলি কনভার্ট হয়, অর্থাৎ তোমার কাছে যদি এম পরিমাণ ভর থাকে, সেটা কি পরিমাণ শক্তিতে কনভার্ট হবে, এম সি স্কোয়ার পরিমাণ শক্তিতে কনভার্ট হবে। তো তোমরা জানো ভরের একটা ইউনিট আছে, তো ভরের একটা স্পেশাল ইউনিট হচ্ছে এ এম ইউ, অ্যাটমিক ম্যাস ইউনিট। 1 এম ইউ, এটার একটা ভ্যালু আছে, সেটা কত বলো তো, এত কেজি। তো তোমাকে যদি বলা হয় যে 1 AMU এই পরিমাণ শক্তিটাকে মেগা ইলেকট্রন ভোল্ট এককে কনভার্ট করো, এই প্রবলেমটা তুমি কিভাবে সলভ করতে পারো, সবাই জানো, কি জানো, ই সমান সমান এম সি স্কোয়ার, তাই তো, ই সমান সমান এম সি স্কোয়ার। তাইলে এখানে এম এর ভ্যালু কত, এত জুল। এখন ক্যালকুলেটর হিসাব করি আসলে কত জুল আসে। আসতেছে হচ্ছে আমাদের এত জুল আসতেছে, ঠিক আছে। তো জুলকে তুমি যদি ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ দাও, তাহলে কিন্তু ইলেকট্রন ভোল্ট এককে গতিশক্তিটা পেয়ে যাবে না। তো এটা খুবই ইজি, তো তাও একটু দেখাই।
কত আসে দেখি। ইলেকট্রনের চার্জ দ্বারা ভাগ করে দিলাম, এটা আসতেছে হচ্ছে হলো গিয়ে এত ইলেকট্রন ভোল্ট। ওকে, তো এইটাকে আমরা চাইলে একটু অন্যভাবে লিখতে পারি। মেগা মানে কি 10⁶। তাহলে এই পুরা জিনিসটাকে যদি 10⁶ দ্বারা ভাগ দেই, তাহলেই কিন্তু আমরা মেগা ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমাদের এক অ্যাটমসফিয়ার, এক 1 AMU বা অ্যাটমিক মাস ইউনিটে শক্তিটা পেয়ে যাব। 1 AMU এর জন্য শক্তিটা কিন্তু আমরা কি পাবো, পেয়ে যাব। সেটা আমরা কত মেগা ইলেকট্রন ভোল্ট পাচ্ছি, এটা আমরা পাচ্ছি হলো গিয়ে 933.75 মেগা ইলেকট্রন ভোল্ট। তো এটা হচ্ছে বই টু বই ভ্যারি করে, মোটামুটি 933 কোনো বইতে দেওয়া, কোনো বইতে 934 দেওয়া, কোনো বইতে 933.5 দেওয়া। এটা কোনো প্যারা নাই, জাস্ট হিসাবটা দেখাইলাম আর কি, যেরকম হইতে পারে। হ্যাঁ, এরপরে দেখো আমাদের কি আছে। c/√3 বেগে চলমান একটি কণার মোট শক্তি কত? ভেরি ইজি। দেখো এখন কণাটার একটা স্থির ভর আমরা জানি কি, m0। m0 হচ্ছে ওর স্থির ভর। ওর বেগ কত দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে v = c/√3। ওকে, তাহলে এখান থেকে আমরা একটা ক্যালকুলেশন করতে পারি। কি ক্যালকুলেশন করতে পারি? v/c = কত? 1/√3। ওকে, তাহলে দেখি তো গতিশীল অবস্থায় এই কণাটার ভর কত ছিল। দেখি নিচেরটা কত আসবে, বুঝতেই পারতেছো। v/c এর ভ্যালু কত আসে? 1/√3 স্কোয়ার করবে আসলে হবে 1/3। তাহলে এইখানে উপরে বেসিক্যালি চলে আসবে কত, m0, নিচে বেসিক্যালি চলে আসবে 2/3। আর এইটাকে যদি আমি উল্টাই, এরকম কিছু একটা চলে আসবে। তাইলে এটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় ভর। তাহলে আমাদের শক্তিটা কত আসবে? শক্তিটা আসবে হচ্ছে বাট তোমরা যদি অপশন চেক দাও, দেখবা যে কোনো অপশনের সাথে এই √3/√2 এটা কোনো অপশনেই নাই। হ্যাঁ, তার মানে এটা আসলে অ্যাকচুয়ালি রাইট আনসারটা কিন্তু এটাতে নাই। হ্যাঁ, এটা হতেই পারে, এমসিকিউ প্রবলেমে এরকম সমস্যা থাকেই। যাই হোক, এরপরে কোশ্চেন দেখো, একটা বস্তু কণার ভর কত দেওয়া আছে, এত কেজি। এর পুরোটাই কিসে কনভার্ট হয়েছে? শক্তিতে কনভার্ট হয়েছে। তাহলে এটা তো একদম 1-2 ব্যাপার সলভ করা। কিভাবে সলভ করা যায় চলো দেখি। বুঝতেই পারতেছো, গতিশীল ভর না স্থির ভর এইসবের ঝামেলা নাই, জাস্ট ভরটা দেওয়া আছে। তুমি জানো E = mc², আইনস্টাইনের বিখ্যাত সূত্র। সূত্র অ্যাপ্লাই করো, কাজ হয়ে যাবে। এম এর ভ্যালু কত দেওয়া আছে? 9.11 × 10⁻⁻28। এটার সাথে কত গুণ হবে? আলোর বেগটা গুণ হবে, বর্গ হয়ে গুণ হবে। যদি গুণ হয় কত আসবে দেখো তো। ক্যালকুলেশন করি। কত আসতেছে? 8.199 × 10⁻⁻11 জুল। দেখি তো কোন অপশনটার সাথে মিলে। পাইছি, এই অপশনটার সাথে মিলে। হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। এরপরে দেখো, ভর ত্রুটি দেওয়া আছে। ভর ত্রুটি কত দেওয়া আছে দেখো, 1.65 AMU। ইহার বন্ধন শক্তিকে কিসে কনভার্ট করতে বলছে? ক্যালোরিতে কনভার্ট করতে বলছে। আর তোমাদেরকে একটা জিনিস হচ্ছে আমি একটু জানায় আসি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি এখানে একটু অ্যাড করে দেই একটা জিনিস। সেটা হচ্ছে তোমরা অনেকেই জানো 1 ক্যালোরি = 4.2 জুল। তাহলে 1 জুল = কত? 1/4.2 জুল। কত আসে এটা? এটা আসবে হচ্ছে
মোস্ট প্রবাবলি পয়েন্ট, আচ্ছা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে 1 জুল সমান সমান 1 জুল কেমনে হয়, এত ক্যালোরি, এত ক্যালোরি। সো এটাই ছিল আমাদের বেসিক্যালি একটা হিসাব। এই হিসাবটা তোমরা একটু মাথায় রেখো। তোমাদের অনেক সময় শক্তির কনভার্সনে জুল না চেয়ে ক্যালোরি দিতে পারে, তখন এটা অ্যাপ্লাই করো, যেমনটা আমরা এই প্রবলেমটায় দেখতে পাচ্ছি। হ্যাঁ, এইখানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিটে তোমার ভরটা দেওয়া আছে, ভর ত্রুটিটা দেওয়া আছে, তো বন্ধন শক্তি বের করতে হবে। এখন কিভাবে বের করবা? সূত্র তো আমরা জানি, ঠিক আছে, কত 1.65 AMU। AMU মানে কি, 1 AMU সমান কত কেজি? 1.66 ইন্টু 10⁻⁻27 কেজি। আর এটাকে কিসে কনভার্ট করতে হবে? শক্তিতে কনভার্ট করতে হবে। দাও সি স্কোয়ার গুণ, খালি গুণ দিলেই হবে? খেলা কি এখানেই শেষ? না, তোমাকে কোন এককে কনভার্ট করতে হবে? ক্যালোরি এককে কনভার্ট করতে হবে। ক্যালোরি এককে কনভার্ট করতে হলে কি করতে হবে? এই যে এই পুরা জিনিসটা দেখতে পাচ্ছ না, এই পুরা জিনিসটাকে ভাগ দিতে হবে। কত দ্বারা ভাগ দিতে হবে জানি, একটু আগে দেখে আসছি, 4.2 দ্বারা। তাইলে এটাই তোমাকে ক্যালোরি ইউনিটে আনসারটা দিয়ে দিবে। আনসারটা দেখো তো কত আসতেছে। জুল এককে বের করব, এরপরে 4.2 দ্বারা ভাগ করে ক্যালোরি এককে কনভার্ট করে নেব। সো বেসিক্যালি আমার আনসারটা মোটামুটি হচ্ছে এই যে এই ভ্যালুটার কাছাকাছি আসতেছে। হ্যাঁ, তো আমরা যদি আমার ক্যালকুলেশন থেকে এটা যেটা আসছে সেটা হচ্ছে 5.869 ইন্টু 10⁻⁻11 আসছে। ওকে, তো এই তো ইজি জিনিস। এরপরে দেখো কি বলছে পরের কোশ্চেনে, পারমাণবিক বিক্রিয়া হতে উৎপাদিত তড়িৎ শক্তির পরিমাণ কত? এত ওয়াট আওয়ার। তো এইটাকে আমরা একটু আগে কনভার্ট করি, সাইজ করি। দেখো 5.8 ইন্টু 10⁻8 মেগা ওয়াট আওয়ার আছে না, মেগাকে কনভার্ট করব শুধুতে, তাহলে কি হবে 10⁻6 ওয়াট আওয়ার। আওয়ার মানে কত বলো তো? আওয়ার মানে কত সেকেন্ড? 1 আওয়ার কত সেকেন্ড? 3600 সেকেন্ড না? দিলাম 3600 দিয়ে গুণ, তাইলে এটার ইউনিট এখন কি আসবে বলো তো? ওয়াট সেকেন্ড। দেখো মেগাকে কনভার্ট করে ফেলছি, আওয়ারকেও সেকেন্ডে কনভার্ট করে ফেলছি, ওয়াটকে যা ছিল তাই রাখছি, তাহলে ইউনিট কি আসবে এখন? ওয়াট সেকেন্ড। আর আমরা ছোটবেলা থেকেই বুঝি যে যাহাই ওয়াট সেকেন্ড তাহাই আসলে কি? জুল। সো বেসিক্যালি আমরা জুল এককে শক্তিটা বের করে ফেলতেছি। তো জুল এককে আমাদের শক্তিটা কত আসতেছে একটু দেখি। এত জুল। এখন শুধু তো শক্তি বের করলেই হবে না, রূপান্তরিত ভরের পরিমাণটাই কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে, অর্থাৎ আমাকে কি বের করতে হবে? এম বের করতে হবে। আর আমরা সবাই বুঝি যে এই যে ইটা আমরা বের করছি না, এটা কার সমান? এম সি স্কোয়ারের সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম সমান সমান ই বাই সি স্কোয়ার। ওকে, তাহলে ই এর ভ্যালুটা আমাদের কত ছিল? 2.088 ইন্টু 10⁻18 ডিভাইডেড বাই সি এর ভ্যালু কত ছিল? 3 ইন্টু 10⁻8 হোল স্কোয়ার। তাহলে এটাই আমাদের কেজি এককে আনসারটা দিয়ে দিবে। কত আসে আমরা দেখি, 23.2। হ্যাঁ, কত আসতেছে? 23.2। সো এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। দেখি 23.2 কোন অপশনে আছে নাকি। হ্যাঁ পাইছি, 23.2 কিন্তু আমাদের অপশনে আছে। সো ডান। এরপরে দেখো খুব অল্প বেগে একটা ইলেকট্রন গতিশীল আছে। হ্যাঁ, এটা দেখেই বোঝা যাইতেছে যে এটা তোমার আলোর বেগের ধারে কাছে এটা নাই, তার মানে এটা আমরা সনাতনী পদ্ধতিতে এর গতিশক্তি বের করতে পারি। সো আমরা এইটাকে যদি ভি চিন্তা করি,
আমাদের নিউট্রনের, এটা নিউট্রন হবে, নিউটনের ভর না, নিউট্রনের গতিশক্তি ক্যালকুলেট করতে বলেছে, নিউটনের ভর দেয়া আছে হচ্ছে এত। তো এটা তো ইজি পিজি অঙ্ক। চলো দেখি গতিশক্তিটা, এই ক্ষেত্রে আমরা সনাতনীটাই কাউন্ট করব, কারণ আপেক্ষিকতাটা যদি কাউন্ট করিও একই আনসারই দিবে। হ্যাঁ, ভি এর ভ্যালু কত দেওয়া আছে? 4.2। এত। তো আমরা দেখি ক্যালকুলেশন করে কত আসে। তো আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে, কত আসতেছে দেখি, 1.4729 ইন্টু 10⁻⁻18 জুল। 10⁻⁻18 বলতে অপশনে কিছু নাই, বাট একটা অপশন কাজ একই রকম, সেটা হচ্ছে এটাকে যদি আমরা 10 দ্বারা এখানে গুণ করি এবং এইখানে 10 দ্বারা ভাগ করে দেই, আচ্ছা তাহলে কত আসবে? এটা কি আসে? একটু দেখি আমরা। হ্যাঁ, আমরা যদি এইখানে বাম পাশে 10 দ্বারা ভাগ করে সূচকের ঘরে যদি 10 দ্বারা, বাম পাশে 10 দ্বারা গুণ করে সূচকের ঘরে যদি 10 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এই জিনিসটা চলে আসে। সো বেসিক্যালি আমাদের আনসারটা এইটা আমরা পাবো। এবং অপশনে কত নাম্বারে এটা আছে আমরা দেখতে পাচ্ছি, ডি নাম্বারে এটা আমাদের আছে। সো এটাই হচ্ছে আমাদের এই এমসিকিউটার আনসার। তো আরেকটা এমসিকিউ আমরা দেখতে পাচ্ছি, এটা খুব ছোট একটা এমসিকিউ, তা আমি বলি। এটার মেইন কথাবার্তা হচ্ছে ফোটনের শক্তি, এই টপিকটার আন্ডার আলোচনা হবে, তাও বলি। মনে রাখবা, আল্লাহর দুনিয়ায় যতগুলা শূন্য ভর বিশিষ্ট কণা আছে, শূন্য ভর কারা, যেমন ফোটন, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এগুলার ভর কিন্তু হচ্ছে শূন্য, অর্থাৎ নিশ্চল ভর বা স্থির ভর হচ্ছে শূন্য। যাই হোক, তো এগুলার ক্ষেত্রে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে তোমরা শক্তিটা কিভাবে মাপো? ই সমান সমান আমরা জানি এইচ মিউ, এখান থেকে লেখা যায় এইচ সি বাই ল্যামডা। এটা হচ্ছে শক্তির জন্য আমাদের যে সমীকরণ, ঠিক আছে, শক্তির সমীকরণ। আর ভরবেগের জন্য আমরা কি সমীকরণ অ্যাপ্লাই করি এই ধরনের বস্তুগুলোর ক্ষেত্রে? ভরবেগের জন্য কোনটা অ্যাপ্লাই করি? ভরবেগ আমরা সবাই জানি, সেটা হচ্ছে এগুলার ক্ষেত্রে পি সমান সমান আমরা লিখি এইচ বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে এইটাকে যদি আমি 1 ধরি আর এইটাকে যদি আমি 2 ধরি, তোমরা একটা সুন্দর রিলেশন দেখতে পাচ্ছ এই দুইয়ের মাঝে। কি রিলেশন দেখতে পাচ্ছ বলো তো? সেটা হচ্ছে, আমি সাপোজ এখানেই করি, 1/2 যদি করি, তোমরা দেখতে পাবা যে ই সমান সমান কি আসতেছে? পিসি আসতেছে। হ্যাঁ, ই সমান সমান পিসি আসতেছে। সো এখান থেকে আমরা ভরবেগ পিটাকে ই এবং সি এর মাধ্যমে লিখতে পারি, দ্যাট ইজ ই বাই সি। হ্যাঁ, সো আলটিমেটলি আমাদের এমসিকিউতে পিটাকে ই এবং সি এর মাধ্যমে কোন অপশনে প্রকাশ করা হয়েছে সেটাই দেখবো। আর বুঝতেই পারতেছো, এটার আনসার হবে ডি। ঠিক আছে, এখন দেখো সেই একই কোশ্চেন, কত গতিতে চললে কোন বস্তুর গতিশক্তি তার স্থির ভর শক্তির সমান হবে। হ্যাঁ, ইজি কোশ্চেন। দেখো গতিশক্তির জন্য আমরা কি জানি, ইকুয়েশন লিখি। আচ্ছা, আগে লিখি ই কে, আর ই নট এখানে কি পরস্পর ইকুয়াল। সো ই কে আমরা জানি কি লিখি, এখানে দেখো ইকুয়েশনটা তোমরা সবাই পারো। তো সি স্কোয়ার কাটো, সো আলটিমেটলি আমার কি আসতেছে, এম সমান সমান এম নট আসতেছে। এম নট ইন্টু একটা 2 আসবে। ঠিক আছে, ওই পাশে নিয়ে গেলে একটা 2 আসবে। 2 যদি আসে আমাকে তোমরা একটু বলো, এইখান থেকে আমরা কি পাইতেছি? এখান থেকে আমরা পাইতেছি আমাদের এম নট বাই এম এর যে রেশিওটা, সেটা কত আসতেছে? হাফ। আর এতক্ষণ এই টাইপের এমসিকিউ তোমাদের অনেক অনেকবার সলভ করা হয়েছে প্রিভিয়াস লেকচার গুলাতে। তো এইটা সমান সমান বেসিক্যালি হচ্ছে আমাদের 1 - v² বাই c²। সো এখান থেকে তুমি চাইলেই কিন্তু আমাদের ভি এর ভ্যালুটা ক্যালকুলেট করে ফেলতে পারো। ভি এর ভ্যালুটা তখন কত আসবে? √3/2 ইন্টু সি। একই এমসিকিউ ঘুরে ফিরে বারবার দেয়, কখনো ভরের
আচ্ছা, পরের প্রবলেমটা আমরা একটু দেখি। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি কত? ভেরি ইজি। 5 গ্রাম ভর দেওয়া আছে, গ্রামটা গ্রামে রাখলে হবে না, কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো কেজিতে কনভার্ট করে নিলাম। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে শক্তিটা মাপতে হবে। শক্তিটা কিভাবে মাপবো? E সমান সমান mc স্কয়ার 5 × 10⁻³ ইন্টু 3 × 10⁸8 হোল স্কয়ার জুল। সো বেসিক্যালি এইখানে আমার দেখতে হবে 5 × 10⁻³ ইন্টু 3 × 10⁸8 হোল স্কয়ার। ঠিক আছে, কত আসতেছে আমার? 4.5 × 10⁻14 জুল। সো বেসিক্যালি এই যে আমার আনসার। হ্যাঁ, একদম ছোটখাটো কোশ্চেন। এখন দেখো একটা বেশ সুন্দর প্রবলেম, বুয়েটে 18-19 সালে আসছিল। একটা স্থির বস্তু বিস্ফোরণের মাধ্যমে 1 কেজি ভর বিশিষ্ট নিশ্চল ভর বিশিষ্ট দুইটা খণ্ডে বিভক্ত হয়েছে। ভালো, তার মানে আমি ধরে নিতে পারি, মনে করি এই যে এটা হচ্ছে সেই নিশ্চল বস্তুটা। নিশ্চল বস্তুটার ভর আমরা ধরলাম m0। ঠিক আছে, এরপরে কি হয়েছে? একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে। মনে করে এই যে এরকম বিস্ফোরণ দেখাচ্ছি। বিস্ফোরণে কি হয়? এই বস্তুটা ভেঙে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এই দুইটা ভাগ কিরকম? একটা ভাগ হচ্ছে এই যে মনে করি ছোট্ট একটা টুকরা হয়েছে, আরেকটা টুকরা কি হয়েছে এইদিকে এরকম আরেকটা ছোট্ট আরেকটা টুকরা হয়েছে। ওকে, প্রশ্নে ওরা বলেছে যে এই যে দুটা টুকরা হয়েছে না, এই দুইটা টুকরার ভর সেম। ভরটা কত? কি ভর সেম? নিশ্চল ভর সেম। সেই নিশ্চল ভরটা কত? এইটারও 1 কেজি, এইটারও কত? 1 কেজি। ওকে, এবং আরেকটা ইনফরমেশন দেওয়া আছে। কি ইনফরমেশন দেওয়া আছে? এই নিশ্চল ভর দুইটা পরস্পর থেকে পয়েন্ট সি বেগে দূরে সরে যাচ্ছে, 0.6 সি বেগে দূরে সরে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই ভরটা ধরলাম এই দিকে 0.6 সি বেগে চলতেছে বা দূরে সরে যাচ্ছে। ঠিক একইভাবে এই ভরটাও এই দিকে কত বেগে দূরে সরে যাচ্ছে? 0.6 সি বেগে দূরে সরে যাচ্ছে। আচ্ছা, তো নরমালি হচ্ছে তোমরা জানো যে এনার্জি কিন্তু হচ্ছে এনার্জি কনজারভেশনের একটা ব্যাপার কিন্তু আমাদের প্রায়ই থাকে। ঠিক আছে, তো ইনিশিয়ালি আমাদের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ছিলাম এই যে বড় বস্তুটা, হ্যাঁ, m0 ভরের, এটা যখন স্থির ছিল, এটা একটা স্থিতি শক্তি বা নিশ্চল শক্তি ছিল না? সেটা কত ছিল? আমরা বুঝতেই পারতেছি, সেটা ছিল হচ্ছে আমাদের সেটা ছিল হচ্ছে আমাদের m0 c স্কয়ার। ওকে, ওই শক্তিটাই কিসে কনভার্ট হইলো? এই দুইটা বস্তুর ভিতর সঞ্চারিত হয়েছে, তাই তো? ওই নিশ্চল শক্তিটাই এই দুইটা বস্তুর ভিতর সঞ্চিত হয়েছে। ঠিক আছে, এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে। গতিশীল অবস্থায় এই বস্তুটার শক্তি কত হবে? E1 সমান সমান mc স্কয়ার। ওকে, গতিশীল ভর ইন্টু সি স্কয়ার। তো গতিশীল ভরটা আসলে কত তোমরা সবাই জানো, m0 ডিভাইডেড বাই √1 - v স্কয়ার বাই সি স্কয়ার। এইটাই হচ্ছে ওর গতিশীল অবস্থায় ভর, তাই তো? খুবই ভালো, গতিশীল অবস্থায় ভরের ইকুয়েশন। আর এটার সাথে মাল্টিপ্লাই আকারে থাকবে কত? সি স্কয়ার। এখন চিন্তা করো, এই যে v সমান সমান 0.6 সি দেওয়াই আছে, এখান থেকে তুমি আরেকটা ব্যাপার লক্ষ্য করতে পারো। কি লক্ষ্য করতে পারো? √1 - v স্কয়ার বাই সি স্কয়ারের ভ্যালুটা তাহলে কত আসতেছে? 0.8 আসতেছে। হ্যাঁ, এটা তোমরা বিগত কয়েকটা লেকচারে এই ক্যালকুলেশন দেখে আসছো। সো ফার্দার আমি আর কথা বাড়ালাম না। এইখানে m0 এর ভ্যালু বলাই আছে। দেখো, নিশ্চল ভর কত ছিল এই বস্তু, ছোট বস্তু দুইটার? 1 কেজি। সো আমাদের m0 এর যে ভ্যালু আসতেছে 1 সি স্কয়ার, আর নিচে আসতেছে কত? 0.8। ওকে, আচ্ছা, এখন বলো তো এই ছোট বস্তুটা আর এই ছোট বস্তুটার শক্তির ভিতর কোনো পার্থক্য আছে?
দুইটা নিশ্চল ভরই সেম, দুইটা একই বেগে গতিশীল হচ্ছে। সো অবভিয়াসলি আমরা এখান থেকে বলতে পারি যে সিমিলারলি এই বস্তুটার যে শক্তি সেটাও কত হবে, m0c² ডিভাইডেড বাই 0.8। ওকে, আর m0 এর ভ্যালুটা এখানে কত বসাই দিই, 1 ইন্টু c² বাই 0.8। ঠিক আছে, আমি আরেকটু ক্যালকুলেশন আগায় রাখি। এখানে 0.8 কে যদি তুমি উল্টাও, এটা আসবে হচ্ছে 1.25c², এইটা আসবে। ঠিক একইভাবে এই 0.8 কে তুমি এখানে উল্টাও, এটা কত আসবে, 1.25c²। ওকে, তার মানে এই যে বড় বস্তুটা ছিল, ওর যে নিশ্চল শক্তি m0c², এই শক্তিটাই দুইটা জিনিসে কনভার্ট হয়েছে। দুইটা শক্তিতে কনভার্ট হয়েছে। ইনফ্যাক্ট একটা শক্তির ভ্যালু আমরা কত লিখছি, বাম পাশের ছোট বস্তুটার জন্য 1.25c², আর ডান পাশের ছোট বস্তুটার জন্য সেটা কত, আরো 1.25c²। সো তোমরা আশা করি বুঝতেই পারতেছো, বোথ সাইড থেকে c² কাটাকাটি করো, m0 সমান সমান 1.25 প্লাস 1.25 কেজি, এটা কত আসবে, 2.5 কেজি। সো আমাদের টার্গেট কিন্তু এইটাই ছিল, বড় বস্তুটার বা মূল বস্তুটার নিশ্চল ভর বের করা। এইটার বস্তুটা নিশ্চল ভর আসলে কত ছিল, 2.5 কেজি। ওকে, আচ্ছা, আরেকটা মনে হয় সহজ কোশ্চেন। একটা হচ্ছে ইলেকট্রন নিশ্চল ভর দেওয়া আছে, নিশ্চল ভর সবাই জানি ইলেকট্রনের, আলোর দ্রুতির কত পার্সেন্ট বেগে চলতেছে, 90% দ্রুতিতে চলতেছে। এখন আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে ইলেকট্রনের গতিশক্তি বের করো, কোনো ব্যাপারই না এখন তোমাদের কাছে এটা। ঠিক আছে, নিশ্চল ভর তো দেওয়াই আছে, সেটা কত, m0 দেওয়া আছে। সো গতিশীল অবস্থায় ভর বের করা কোনো প্যারা হবে না। আলোর বেগে কত দ্রুতিতে চলতেছে, 90%। সো বুঝতেই পারতেছো v/c এর ভ্যালুটা কত হবে, 0.9 হবে। সো এখান থেকে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। গতিশীল অবস্থায় ভরটা আসতেছে হচ্ছে এত m0। দেখি তো ক্যালকুলেশন ঠিক আছে নাকি। হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের গতিশীল অবস্থায় ভর, তাই তো। তাহলে আমাদের ভরের পার্থক্য কত, m মাইনাস m0 টা কত, 1.2945 ইন্টু m0। এখান থেকে আমরা যদি আরেকটু ক্যালকুলেশন করি, অ্যাকচুয়াল ভ্যালুটা কত, ঠিক আছে, m0 তো জানোই, ইলেকট্রনের অ্যাকচুয়াল ভর কত, মাল্টিপ্লাই করলেই কিন্তু আনসারটা পেয়ে যাবা। সো আমাদের আনসারটা আসতেছে হচ্ছে এত কেজি। ওকে, এত কেজি আসতেছে। সো এইটা হচ্ছে আমাদের দুইটা ভরের পার্থক্য। আর দেখতেই পাচ্ছ, ভরের পার্থক্যকে c² দ্বারা গুণ করলে কিন্তু কি পেয়ে যাব, গতি শক্তি পেয়ে যাব। c² দ্বারা গুণ করলে গতি শক্তিটা পেয়ে যাব। সো আমাদের গতি শক্তিটা আসতেছে হচ্ছে হলো গিয়ে এত জুল। ওকে, তো একটু ক্যালকুলেশন দেখাই দিলাম, তোমরা চাইলে হচ্ছে অনেক শর্টকাট এই জিনিসটা করতে পারো।
এটাই আর কি। হ্যাঁ, ক্যালকুলেশন তোমাদের উপর। আচ্ছা, একটা বস্তু কণার মোট শক্তি ওই একই জিনিস। মোট শক্তি স্থিতি অবস্থায় শক্তির 1.5 গুণ। তাহলে মোট শক্তি জানি কত, mc²। আর স্থিতি অবস্থায় শক্তি জানি কত, m0c²। বলছে কত গুণ, 1.5 গুণ। তার মানে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি, যেটা লিখতে পারি সেটা হচ্ছে মোট শক্তি mc², 1.5 গুণ কার 1.5 গুণ, m0c² এর 1.5 গুণ। এখান থেকে c² কাটাকাটি, তাহলে আমাদের রেশিওটা কত আসতেছে, m/m0 আসতেছে হচ্ছে 1.5। আরেকটু যদি ক্যালকুলেশন করি, m0/m সমান সমান আসবে হচ্ছে 2/3। আরেকটু যদি সামনে আগাই, তোমরা জানো যে এই যে জিনিসটা, এই জিনিসটাকে বেসিক্যালি আমরা কি লিখতে পারি, সেই বিখ্যাত অনুপাত। এখান থেকে খুব ইজিলি ভিটা বের করে আনতে পারবা। কিভাবে দেখাই, ভিটা আসবে হচ্ছে কত আসে, মোটামুটি আসতেছে এত। অর্থাৎ আমরা কিন্তু আমাদের আনসারটা পেয়ে গেছি, √5/3c। ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। সো বস্তু কণাটা দ্রুতি আমরা পেয়ে যাচ্ছি v সমান সমান √5/3c। সো এটাই বেসিক্যালি আমাদের আনসার। হ্যাঁ, এরপরে কি বলছে, একটা ইলেকট্রন 10⁷ মিটার পার সেকেন্ড গতিবেগ নিয়ে চলতেছে, এর গতি শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। এখন দেখো এখানে মোটামুটি কিন্তু বলা আছে যে কি বলা আছে, 10⁷ বেগে চলতেছে, মিটার পার সেকেন্ড বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে আর কি। তো 10⁷টা কিন্তু হচ্ছে আলোর যে বেগ, সে আলোর বেগের তুলনায় কি খুবই নগণ্য না? হ্যাঁ, বেশ নগণ্য। তবুও কারো যদি ইচ্ছা হয় যে না এটাকে তুমি আপেক্ষিকতার যে সূত্র আছে সেই সূত্র দিয়ে করতে পারো, চাইলে এটাকে সনাতনী গতিশক্তির যে সূত্র আছে ওটা দিয়েও করতে পারো। তো আমরা বেসিক্যালি এখানে আপেক্ষিকতা সূত্রটা অ্যাপ্লাই করেই করি। এখন আর এত ক্যালকুলেশন দেখাবো না, এম এর পরিবর্তে আমরা লিখে দিব m0 মাইনাস ওকে। এখন দেখো ইলেকট্রনের বেগটা কত দেওয়া আছে, 10⁷ মিটার পার সেকেন্ড। এখন v/c এটা কত আসতেছে, 10⁷ ডিভাইডেড বাই 3 ইন্টু 10⁸ এই রেশিওটা আসতেছে। হ্যাঁ, এই রেশিওটার ভ্যালু কত দেখি, এত আসে, ক্যালকুলেটরে বসায় দিলেই চলে আসবে। ওকে, তো মোটামুটি এই রেশিওতে আমরা এই v/c অনুপাতটা দেখতে পাচ্ছি। তাহলে v/c এর ভ্যালু আমরা জানি, তাহলে এখান থেকে একটা কমন নেওয়া যায়, সেটা হচ্ছে m0c² √1 মাইনাস v/c² -1। তাহলে এখন এইটা ক্যালকুলেশন করে তোমরা বের করতে পারবা না, কি বের করতে পারবা, গতি শক্তি বের করতে পারবা। তো চলো ক্যালকুলেশন করি। ঠিক আছে, m0 এর ভ্যালু কত দেওয়া আছে, একই টাইপের অঙ্ক করতে করতে তোমাদের মানে বোর্ড হয়ে যাওয়ার কথা আর কি। আমারও বোরিং লাগতেছে করতে। যাই হোক, তো বেশি বেশি প্র্যাকটিস করার আসলে বিকল্প নাই, সেটা সোজা অঙ্ক হইলেও প্র্যাকটিস করা উচিত। এখন দেখো জুল এককে বের করছি, বাট বের করতে বসে কোন এককে,
কপালটাই খারাপ, ইলেকট্রন ভোল্ট এককে। সো ইলেকট্রন ভোল্ট এককে আমাদের আনসারটা আসতেছে কত? 284.924959 ইলেকট্রন ভোল্ট। আমরা পুরো অঙ্কটা আরেকবার একটু রিচেক দিতে চাইতেছি, দেখি কি আসে। 10 টু দি পাওয়ার 7 ভাগ 3 into 10 to the power 8, ওকে, এটা হচ্ছে স্কয়ার 1 মাইনাস আনসার রুট ওভার এত m নট c স্কয়ার 9.1 minus 31 into c স্কয়ার। ওকে, হালকা একটু ডেভিয়েশন আসতেছে। হ্যাঁ, মোটামুটি এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসারটা, ঠিক আছে। ইলেকট্রন ভোল্ট ইউনিটে আমরা এই আনসারটাই পাবো। তো পরেরটা আমরা দেখি কি বলছে, ওই একই জিনিস। একটা ইলেকট্রন 2 to the power 2.7 into 10 to the power 8, এটা বলে নেই, এটা দেখবা আলোর বেগের 0.9 গুণ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা 0.9c বলতে পারি। তো শুরুতে আমরা এখান থেকে আইডেন্টিফাই কি করলাম বলতো? যেটা আইডেন্টিফাই করছি সেটা হচ্ছে v সমান সমান 0.9c। আচ্ছা, আপেক্ষিক তত্ত্বীয় গতিশক্তি কত হবে? অনেকবার বলছি এটা, এটা কত হবে তোমরা ভালো বলতে পারবে এখন আমার চাইতে। E কে সমান সমান m মাইনাস m নট ইন্টু সি স্কোয়ার, ওকে। নিউটনীয় গতিশক্তি বা সনাতন যে গতিশক্তিটা আছে এটা আমরা সবাই বুঝি, সেটা কত? হাফ mv স্কোয়ার। কার জন্য বের করতে হবে? ইলেকট্রনের ভর এবং আলোর গতির জন্য। তো আমার মনে হয় এটা তোমরা আমার চাইতে অনেক ভালো বের করতে পারবা। তাও হচ্ছে আমি একটু পরেই দেখাই যে 0.9c বেগে যখন একটা ইলেকট্রন চলতেছে তখন ওর ভরটা আসলে কত হবে। একটু আগে আমরা এই টাইপের ক্যালকুলেশন করছি, ঠিক আছে। সো ওর ভরটা হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে এই পরিমাণ, ওর ভরটা দাঁড়াচ্ছে। তাহলে আমরা যদি আপেক্ষিকতার যে গতিশক্তি সেটাকে ই কে প্রাইম দ্বারা আখ্যায়িত করি, ই কে প্রাইম সমান আমরা কি লিখতে পারি? m মাইনাস m নট ইন্টু সি স্কোয়ার। সো বেসিক্যালি এখানে আমি পাবো 1.29 m নট সি স্কোয়ার, তাই তো? আচ্ছা, আর তোমাদের সনাতনীয় যে গতিশক্তি সেটাকে আমি হচ্ছে নর্মাল ই কে দ্বারা আখ্যায়িত করতে চাচ্ছি, হাফ এম। এম এর ভ্যালুটা কত এখানে? যেটা ইলেকট্রনের নরমাল ভর, যা হচ্ছে আমরা এম নট বুঝি, সেইটাই হাফ এম নট ভি স্কোয়ার। এখন খেয়াল করো মজাটা, তুমি হাফ এম নট যা ছিল তাই রাখলা, ভি স্কোয়ারের মান তুমি কি লিখতে পারো? 0.9 সি হোল স্কোয়ার। সো আলটিমেটলি এইখান থেকে তুমি সনাতনীয় গতিশক্তিটা কত পাচ্ছ? হাফ এম নট সি স্কোয়ার ইন্টু 0.9 স্কোয়ার। সো এখন যে কাজটা তুমি করতে পারো যে রেশিওটা বের করে দেখাতে পারো। কার কার রেশিও? সনাতনীয় গতিশক্তি আর হচ্ছে আপেক্ষিক গতিশক্তি, দুইটার রেশিও। আমি আইনস্টাইনের আপেক্ষিক গতিশক্তি ডিভাইডেড বাই নিউটনীয় সনাতনীয় গতিশক্তি, যেটা এই দুটার রেশিও বের করে দেখাচ্ছি। কিভাবে দেখো, আমাদের ইকুয়েশন কিন্তু বসে দাঁড়ায় আছে, বসেও আছে দাঁড়ায়ও আছে। হ্যাঁ, কিভাবে দেখো, ই কে প্রাইম কত আসছে? 1.29 এম নট সি স্কোয়ার, ঠিক আছে। তোমরা মানের তুলনা এমনিই করতে পারবা, মান চাইলে বের করেও নিতে পারবা, এম নট আর সি এর ভ্যালুটা বসাই দিল, বাট ডিরেক্টলি তুমি চাইলে রেশিওটাও বের করে দেখাইতে পারো। তো আমরা এখানে উপরে নিচে কাটাকাটি করতে পারি, তাহলে দেখি তো রেশিওটা কত আসে। দেখছো, বেশ ভালো একটা ডিফারেন্স চলে আসতেছে। কত ডিফারেন্স চলে আসতেছে দেখো। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি বুঝতে সমস্যা হচ্ছে তোমাদের, এই কালারটা। আমি একটু এটা উইথড্র করি, অন্য একটা কালার নিই। আচ্ছা, অন্য একটা কালার নিলাম।
এই কালারটা আশা করি বোঝা যাচ্ছে। সো রেশিওটা আসতেছে হচ্ছে 3.195, হ্যাঁ 195। দেখতেই পাচ্ছ যে নরমালি যদি বেগ যদি অনেক কম হইতো, তুমি যেই স্টাইলে ইকে বের করতে না কেন একই আসতো, বাট যেহেতু এটার ভেলোসিটি লাইট স্পিডের অনেক কাছাকাছি, যার কারণে মানেও কিন্তু অনেক বড় একটা তারতম্য হয়ে যাচ্ছে। আমি ক্যালকুলেশনটা আবার একটু হাতে হাতে একটু রিচেক দিই। তোমরা যখন অ্যাডমিশন টেস্ট দিবা দেখবা যে একটা অঙ্ক করার পর তোমার একটু রিচেক দিতে হচ্ছে, তো ক্যালকুলেটর হাত ফাস্ট হলে তুমি খুব দ্রুত রিচেক দিয়ে ফেলতে পারবা। ঠিক আছে, আমার মনে হয় হালকা একটা তুলতে একটু ভুল হয়েছে। তুলতে ভুল বলতে লাস্টে একটা ভুল হয়েছে হয়তো। হ্যাঁ, লাস্টে হালকা একটা ভুল হয়েছে। সেটা হচ্ছে এইখানে এটা 9 হবে না, হ্যাঁ এটা আসতেছে হচ্ছে আমার 8। কত আসতেছে আমার? 8 আসতেছে। সো এটাই বেসিক্যালি আমাদের রেশিওটা, হ্যাঁ, বা কম্পারিজনটা। যাই হোক, দ্রুত গতি সম্পন্ন একটা বস্তু দ্রুতি কত হলে বস্তুর গতিশক্তি তার মোট শক্তির 1/5 গুণ হবে। গতিশক্তি কে তো বুঝোই, m-m0 c²। আর সেটাই কার 1/5 হবে? মোট শক্তি। মোট শক্তি মানে হচ্ছে ই সমান mc²। তো এখান থেকে আমরা ইকুয়েশন লিখতে পারি, কে সমান সমান 1/5 অফ ই বা টোটাল এনার্জি। দ্যাট মিনস m-m0 ইজ ইকাল টু 1/5 অফ m, তাই তো? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, m0/m এর যে রেশিওটা এটা কত আসবে? 4/5। আর এই একই বক বক মনে হয় 3টা লেকচার জুড়েই করতেছি। এই রেশিওটা কি তোমরা জানো, ঠিক না? √1 - v²/c²। তো এখন এটা সলভ করতে পারবো না? এমনিই পারবা। কিভাবে সলভ করা যায়? ক্যালকুলেটরে বসাও, বাট কারো যদি হাতে করার ইচ্ছা থাকে করতে পারো। স্কোয়ার করবা, দেন মাইনাস করবা, তো এটা দেখবে ভি সমান সমান 0.6c চলে আসবে, 6c চলে আসবে, হ্যাঁ। ঠিক আছে, সো এইটাই বেসিক্যালি ওই বস্তুটা দ্রুতি, বুঝতেই পারতেছো। এখন দেখি সেই একই কথা, যে এত বেগে গতিশীল একটা প্রোটনের গতিশক্তি কত, আহ সনাতন গতিশক্তির সাথে তুলনা করো। এটা দেখো প্রিভিয়াস স্লাইডে আমরা অলরেডি করে আসছি। সো এটা তোমাদের জন্য আমি একটু দিয়ে রাখলাম, সেটা হচ্ছে তোমরা কে প্রাইমটা বের করবা। কিভাবে বের করতে হয় তোমরা জানো, m-m0 c² এর মাধ্যমে বের করতে হয়। তারপরে শুধু কে মানে হচ্ছে সনাতনীয় যে গতিশক্তি আছে, এটা হচ্ছে হাফ হাফ mv² দিয়ে বের করতে হয়, v² দিয়ে বের করতে হয়। আর তোমরা বুঝোই যে এই দুইটার রেশিও করলেই তুমি কম্পারিজনটা পেয়ে যাবা, হ্যাঁ। সো এটা আমি আর কথা বাড়াইলাম না, তোমাদের জন্য রেখে দিলাম। আমার বিশ্বাস সবাই এটা পারবা। সেম টু সেম প্রবলেম এই যে প্রিভিয়াস এই স্লাইডে আমি একদম বিস্তারিত করে দিছি, হ্যাঁ। খালি ওখানে ইলেকট্রন ছিল, এখানে প্রোটন। আচ্ছা, এখন দেখো একটা প্রোটন এত বেগে গতিশীল আছে। আগেই বলি এটা কিন্তু বুঝতেই পারতেছো আলোর বেগের 0.8 গুণ, হ্যাঁ। গতিতে চললে তার গতি শক্তি কত হবে? ভাই একই কোশ্চেন বারবার দিতেছে মানে ইউনিভার্সিটি গুলা। সনাতন গতি শক্তির সাথে এর মানে তুলনা করো। স্থির অবস্থায় প্রোটনের ভর দেওয়া আছে, আলোর বেগ দেওয়া আছে। তো ভাই একই জিনিস না? এই কোশ্চেন আর এই কোশ্চেনের ভিতর কোনো পার্থক্য আছে? 2 পয়সার পার্থক্য নাই। একই জিনিস কম্পেয়ার করবা কিভাবে? ওই যে কে প্রাইম বের করবা, m-m0 c² আর কে বের করবা, সেটা হচ্ছে হাফ mv²। এরপর দুইটা কম্পেয়ার করা বলতে আমরা কম্পেয়ার বলতে দুই ভাবে কম্পেয়ার করতে পারি। কম্পেয়ার আমরা দুই ভাগে করতে পারি, একটা হচ্ছে বিয়োগ করে কম্পেয়ার করি, আবার কেউ কেউ হচ্ছে
কোনটার কত গুণ বা কত ভাগ, এটা দিয়ে আমরা চাইলে কম্পেয়ার করতে পারি। সো তোমার যেটা কমফোর্টেবল তোমার কাছে মনে হয় সেটা দিয়েই কিন্তু তুমি কম্পেয়ার করবা, এতে আসলে আমার কিছু বলার নাই, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের হচ্ছে ভর শক্তি রূপান্তর রিলেটেড কথাবার্তা শেষ। একই জিনিস বারবার আসে ঘুরে ফিরে, তো একটু বিরক্তিকর। যাই হোক, তো আমরা এখন পড়বো হচ্ছে ফোটনের শক্তি। ফোটনের শক্তি ভাই কিচ্ছু না, একদম কিচ্ছু না, নাথিং। অলরেডি তোমাদেরকে আমি বলেও ফেলছি ফোটনের শক্তি। ফোটন মানে কি? ফোটন মানে হচ্ছে তোমরা বেশ কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে পরিচিত, যেমন এক্স রে, গামা রে, তাই তো? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এগুলা মেইনলি কি করে? এই রেডিয়েশনে কে বিকিরিত হয় বলতো? এইসব রেডিয়েশনে কারা বিকিরিত হয়? মেইনলি আমাদের ফোটন বিকিরিত হয়। আর বিকিরিত ফোটনের এই যে শক্তিগুলো আছে বা শক্তি ডিফারেন্স যেগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কম্পাঙ্কের সমানুপাতিক। কম্পাঙ্কটাকে আমরা মিউ দ্বারাও লিখি, আবার কোন কোন জায়গায় হচ্ছে তোমার এফ দ্বারাও লেখে। হ্যাঁ, এটাকে মিউ দ্বারাও লেখে অথবা এফ দ্বারাও লেখে, দুইটা দ্বারাই লেখে, তোমাদের যেইটা খুশি সেটা লিখতে পারো। বাট এক এক বই এক এক ভাবে লেখে আর কি। তো আপাতত আমি এফ দ্বারাই লিখি, আশা করি তোমরা মাইন্ড করবা না। সো অ্যাকচুয়ালি আমাদের ফোটনের যে এনার্জিটা, এটাকে আমরা এইভাবে প্রেজেন্ট করে থাকি, ই সমান সমান এইচ, আচ্ছা মিউ লিখবো, আচ্ছা এফ ই লিখি তোমাদের জন্য। তো আমার বা মিউ লিখতে লিখতে অভ্যাস হয়ে গেছে। যাই হোক, এইচ এফ, আর এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর তোমরা জানো ফ্রিকোয়েন্সি সমান কি লেখা যায়? এইচ সি বাই ল্যামডা লেখা যায়। সো বেসিক্যালি আমাদের জন্য যে শক্তির যে সমীকরণ, এটা এই দুইটা দিলেই সলভ হয়ে যায়। আর ফোটন, ফোটন কি বলতো? ফোটনের নিশ্চল ভর কত? ফোটনের নিশ্চল ভর কিন্তু হচ্ছে আমাদের 0। ফোটনের নিশ্চল ভর কত? ফোটনের নিশ্চল ভর হচ্ছে আমাদের 0। তো ফোটনের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি সেটা হচ্ছে ফোটনের ভরবেগ গুলো আমরা কিভাবে বের করি। ভরবেগ পি সমান সমান আমরা লিখি এইচ বাই ল্যামডা। এখান থেকে আরেকটা জিনিস লেখা যায়, আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম, ই সমান সমান আমরা পিসি লিখতে পারি, অথবা পি সমান সমান ই বাই সি লিখতে পারি, তাই তো? সো বেসিক্যালি আমরা কিন্তু বেশ কয়েকটা ইকুয়েশন এখানে পাচ্ছি। একই জিনিস মোটামুটি আগের আগের ওই যে একটা এমসিকিউ আমরা সলভ করলাম না, ওইখানেও কিন্তু এই জিনিসটা দেখা গেছে, ঠিক আছে? সো আমরা হচ্ছে মেইনলি যে ইকুয়েশন গুলো একটু মাথায় রাখবো সেটা হচ্ছে এনার্জির ইকুয়েশনটা একটু মাথায় রাখবো, আর ভরবেগের এই ইকুয়েশনটা একটু মাথায় রাখবো। ওকে, আচ্ছা, তো চলো আমরা হচ্ছে সামনে আগাই। প্রথমে কি বলছে দেখো, কেমিস্ট্রির কোশ্চেন মনে হইতেছে। -1.6 ইলেকট্রন ভোল্ট শক্তি স্তর থেকে -3.8 ইলেকট্রন ভোল্ট শক্তি স্তরে গমন করে, তাহলে সেটা কত কম্পাঙ্কের ফোটন নিঃসরণ করবে? তো এটাকে আমরা হচ্ছে E1 ধরি, আর এটাকে আমরা হচ্ছে E2 ধরি। এখন দুইটার যে শক্তি যে পার্থক্য, সেটাকে আমরা ডেল্টা ই দ্বারা প্রকাশ করতে পারি। সো E1 মাইনাস E2 যদি আমরা লিখি, কত আসবে মোটামুটি? 3.8, 38 থেকে 16 বাদ দিলে কত আসে? 22। 2.2 ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রন ভোল্টে রাখলে তো হবে না, এটাকে সামহাও জুলে কনভার্ট করতে হবে। তো করার কাজটা আমরা একটু পরে করব। আগে দেখো, ডেল্টা ই সমান সমান কি লেখা যায়? এইচ এফ। তো বেসিক্যালি এইচ এফ সমান সমান আমাদের কত আসতেছে? 2.2 ইলেকট্রন ভোল্ট। তো এফ সমান সমান আমাদের কত আসবে? এখন আসলে আমরা কনভার্সনের কাজটা করি। 2.2 ইলেকট্রন ভোল্ট, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻⁻19। নিচে কত দ্বারা ভাগ হবে? আমাদের এইচ দ্বারা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবকের মানটা আমি হচ্ছে এই স্লাইডে একটু লিখে দিই তোমাদেরকে, তোমরা জানো অলরেডি, কেমিস্ট্রিতেও দেখছো, ফিজিক্সেও দেখছো, ভার্সিটিতে উঠলেও এটারই দেখবা, প্লাঙ্কের কনস্ট্যান্ট। হ্যাঁ, এই তো, এই হচ্ছে কি আমাদের প্লাঙ্কের কনস্ট্যান্টের মান। তো প্লাঙ্কের কনস্ট্যান্টের মান দ্বারা ভাগ দাও, দেখো কত আসে। আর ফ্রিকোয়েন্সির ইউনিট তো জানোই, হার্টজ। দেখো কত আসে, আমিও দেখি।
হ্যাঁ, ঠিক আছে, আনসার আছে। দেখো, এইখানে আমাদের যেই ভ্যালুটা আসলে আমি ক্যালকুলেট করে পাইছি, সেটা আমি এইখানে একটু উপরে লিখে দিই। এখানে যেটা পাওয়া যাচ্ছে 5.31 ইন্টু 10 to the power 14 হার্টজ। হ্যাঁ, এটা আমি পাচ্ছি। সো বুঝতেই পারতেছো এটা আমাদের কয় নাম্বার অপশনে আছে? 1 নাম্বার অপশনে আছে। Which of the following best approximates the energy of photon whose wavelength is এত? খুবই সোজা, বেশি সোজা। দেখো, এনার্জি চাইছে কার? একটা কণার। কি দেওয়া আছে? ফোটনের ওয়েভলেন্থ দেওয়া আছে। সূত্র তো জানোই। এখন মান বসাও শুধু। প্ল্যাঙ্কের কনস্ট্যান্টটাও দিয়ে দিছে। মানে ইন্টারের সবচেয়ে সোজা কোশ্চেন মনে হয়। কত দ্বারা ভাগ হবে? তরঙ্গ দৈর্ঘ্য দ্বারা ভাগ হবে। তরঙ্গ দৈর্ঘ্যটা কত? সো এখানে আমরা বলতেই পারতেছি জুল ইউনিটে আমরা বের করে ফেললাম। ক্যালকুলেশন করি। আচ্ছা, দেখি তো আনসার আছে নাকি। হ্যাঁ, এটা আনসার আসলে আছে, অ্যাপ্রক্সিমেট বলছে তো। তো মেইনলি আমাদের আনসারটা আছে 9.9 ইন্টু 10 to the power -17 জুল। বাট এইখানে একটা শব্দ বন্ধরা উল্লেখ করছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটস, বেস্ট অ্যাপ্রক্সিমেটস। তাই তো, তার মানে কোনটা সবচাইতে কাছাকাছি। এইটাকে তুমি চাইলে 10 to the power -16 লিখতে পারো না? ঠিক আছে, 9.9 কে তুমি চাইলে 10 লিখতে পারো না? পারো। তাইলে এইটা দেখো তো, সি নাম্বার অপশনের সাথে একটা মিল আছে। তাই তো, আইইউটিতে 18-19 সালে আসছিল। আচ্ছা, একই কোশ্চেন। ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য হলে শক্তি কত? এটা ভাই আমি আর ক্যালকুলেশন করব না। মানে আর মান টান বসানো তো বুঝোই তোমরা। প্লাঙ্কের কনস্ট্যান্ট বসাবা, সি বসাবা, ল্যামডা দেওয়া আছে। খালি একটা কাজ করতে হবে ভাই, এই আংস্ট্রম এককে ল্যামডা দেওয়া আছে, এটাকে মিটার এককে কনভার্ট করে নাও। মিটার এককে কনভার্ট করে নাও। মিটার এককে কনভার্ট করলে কত আসবে? এত আসবে। কনভার্ট করে মানটা বসিয়ে দাও। এইচ সি বাই ল্যামডা। ওকে, কত আসতেছে আমাদের? এটাও মোটামুটি একটা অ্যাপ্রক্সিমেট আনসার দিতেছে, সেটা হচ্ছে ঠিক আছে। সো 2.998, এটাকে চাইলে আমরা 3 করে নিতে পারি। সো এটা কত আসতেছে আমার? এটাই হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হোয়াট ইজ দ্য ওয়েভলেন্থ অফ এ 100 মেগা ইলেকট্রন ভোল্ট ফোটন? তাই তো। তাহলে এখানে দেখো, ফোটনের শক্তিটা দেওয়া আছে না? ফোটনের শক্তিটা কিন্তু দিয়ে দেওয়া আছে। ফোটনের শক্তিটা কত দেওয়া আছে? ই সমান সমান 100 মেগা ইলেকট্রন ভোল্ট। মেগাকে আমরা কিসে কনভার্ট করি? নরমালে কনভার্ট করতে হলে 10 to the power 6 দ্বারা গুণ দিব। আর ইলেকট্রন ভোল্টকে যদি চাও জুলে কনভার্ট করতে, গুণ দেবে 1.6 ইন্টু 10 to the power -19 দ্বারা, কারণ ইলেকট্রনের চার্জ। ওকে, সো এটা জুল ইউনিটে আমাদের কি আসতেছে? 100। মেগাতে কনভার্ট করলাম, এরপরে হচ্ছে ইলেকট্রনের চার্জ। তো আমাদের এটা চলে আসতেছে হচ্ছে এত জুল। এখন দেখো, আমাদের জানতে চাইছে হচ্ছে ওয়েভলেন্থ কত, মানে হচ্ছে আমাদের ল্যামডা কত। সো প্রোটনের শক্তি তো জানোই। এখানে এই যে ই এর ভ্যালুটা দেওয়া আছে না, বের করছো না? এই ই এর ভ্যালুটা এখানে বসায় দাও। বসাইলে দেখো কত আসে। ই এর ভ্যালুটা আসতেছে হচ্ছে
দেখি কত আসে। হুম, ঠিক আছে, আনসার আছে, যেটা বের হইছে সেটা আছে। 1.242375 ইন্টু 10⁻⁻14। এটা তো আচ্ছা, মিটার, তো মিটার হবে ইউনিটটা, যাই হোক মিটার হবে, জুল হবে না, মিটার হবে। ল্যামডার একক তো মিটার হবে, এটা হচ্ছে মিটার। আর দেখো আমাদের বি নাম্বার যে অপশনটা আছে না, এটাই কিন্তু সেই কাঙ্ক্ষিত আনসার। ঠিক আছে, তো এই আনসারটা আমরা পেয়ে গেলাম। একই টাইপের প্রবলেম সব। দেখো, তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের গতিশক্তি কত? আচ্ছা বলতো, ফোটনের নিশ্চল ভর কত? শূন্য। তাহলে ফোটনের স্থিতি শক্তি কত? শূন্য। তাহলে ফোটনের যেই শক্তি আছে এটা কি ধরনের শক্তি? পুরাটাই গতিশক্তি। তার মানে হচ্ছে ফোটনের টোটাল এনার্জি কিন্তু তার কাইনেটিক এনার্জি। তাহলে এখানে আমরা বেসিক্যালি কি বের করব? আমাদের ইটা বের করব। আর ইটা কত হবে? এইচ সি বাই ল্যামডা। আমাদের এটা ল্যামডা দেওয়া আছে, আর এইচ আর সি তোমরা জানো, একই জিনিস, বারবার করব না। দেখো কত আসে। ও আচ্ছা, এখানে আবার ইলেকট্রন ভোল্ট এককে বের করতে হবে। তো এটাও তোমরা জানো যে 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ দিতে হয়। তো এটা বেসিক্যালি আসতেছে হচ্ছে এই অপশনটা। ঠিক আছে, ডি নাম্বার অপশনটা। আমি জাস্ট তাও তোমাদের সুবিধার জন্য একটু ক্যালকুলেশনটা দেখাই দিই, যেহেতু ইলেকট্রন ভোল্ট ইউনিটে চাইছে। আমার বিশ্বাস অঙ্কগুলো একই অঙ্ক বারবার করতে করতে তোমাদেরই বোরিং লাগতেছে। আচ্ছা, আমাদের তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? এত। সো এটা বেসিক্যালি আমাদের জুল ইউনিটে শক্তিটা দিয়ে দিবে। কত দিতেছে? এটা আমাদের দিতেছে হচ্ছে 2.8, সরি 2.989। কত আসতেছে? 2.989 টু 10⁻⁻19 জুল। আর এইটাকেই তুমি যদি ভাগ দাও, কত দ্বারা ভাগ দিতে চাও ইলেকট্রন ভোল্ট ইউনিটে কনভার্ট করতে হইলে? 1.6 ইন্টু 10⁻⁻19 দ্বারা ভাগ দিতে হয়। ইলেকট্রন ভোল্ট ইউনিটটা তখন তুমি পেয়ে যাবে। তখন কত পাবা? 1.869, 1.869 ইলেকট্রন ভোল্ট। সো এইটাই বেসিক্যালি আমাদের আনসার। ঠিক আছে, তো যেহেতু তোমরা জাস্ট দেখাই দিলাম আর কি, পারবা এমনিতেই। যাই হোক, আবারও একই জিনিস, ফোটনের শক্তি দেওয়া আছে, কম্পাঙ্ক জানতে চাইছে। ই সমান সমান এইচ মিউ। ই এর ভ্যালু কত? 100 মেগা ইলেকট্রন ভোল্টের কনভার্সন বুঝছো তোমরা? ইলেকট্রন ভোল্ট, তাই তো? ফোটনের শক্তিটা আমরা বুঝি এইচ মিউ। ও, তোমাদের তো কথা দিছিলাম এইচ এফ লিখবো, এইচ এফ ই লিখি যাও। ঠিক আছে, এই হচ্ছে কি আমাদের ফ্রিকোয়েন্সি। তো ফ্রিকোয়েন্সি মোটামুটি আমাদের আসতেছে, হ্যাঁ এখানে আনসার আছে, তার মানে ঠিক আছে। 2.4142 ইন্টু 10⁻22 হার্জ। ওকে, সো এটাই কিন্তু আমাদের ডিজায়ার্ড আনসার। অনেকক্ষণ পর একটা রিটেন কোশ্চেন পেলাম। একটা ফোটনের শক্তি একটা ইলেকট্রনের স্থির অবস্থার শক্তি সমান। আচ্ছা, ফোটনের শক্তি, ফোটনের শক্তি মানে কি?
এইচ এফ, এটা কার সমান? স্থির অবস্থায় ইলেকট্রনের শক্তির সমান। ইলেকট্রনের স্থির অবস্থায় শক্তি কত? এম নট সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতো ওরা বলে দিয়েছে এইচ এফ সমান সমান হচ্ছে এম নট সি স্কোয়ার। এখন এখান থেকে তাহলে আমি একটু সলভ করি। কি সলভ করতে পারি দেখো, এখান থেকে তুমি ইজিলি এফ এর মানটা বের করে নিয়ে আসতে পারো। এম নট সি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ, আর একটা ইলেকট্রনের স্থির গতি শক্তি তো আমরা জানি, সরি স্থির ভর তো আমরা জানি, সেটা কত? 9.11 ইন্টু 10⁻−31। আলোর গতিবেগ জানি 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার ডিভাইডেড বাই প্লাঙ্কের কনস্ট্যান্ট। সো এটা বেসিক্যালি আমাদের হার্টজ। এখন দেখি কত আসে। তোমাদের মেবি প্রবলেম গুলো করে মনে হইতেছে এত সোজা অঙ্ক বুয়েটে কুয়েটে এইসব ভার্সিটিতেও আসে। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু সহজ অঙ্ক দেয়া থাকে, কিছু স্পেসিফিক টপিক আছে যেখান থেকে সোজা প্রবলেমও পরীক্ষায় এসে থাকে। ওকে, আচ্ছা, সো আশা করি এই ফাঁকে তোমরা ক্যালকুলেশন করে ফেলছো। সো ক্যালকুলেশনের রেজাল্ট হচ্ছে আমাদের এত হার্টজ। ঠিক আছে, তাহলে আমরা ফ্রিকোয়েন্সিটা বের করে আনছি আমাদের যে ইনফো দেওয়া ছিল তার থেকে। এরপরে দেখো কম্পাঙ্ক বের করা শেষ, এরপর কি বের করতে হবে? তরঙ্গ দৈর্ঘ্য পানির মতো সোজা, ল্যামডা সমান সি বাই এফ। সি এর ভ্যালু কত? ল্যামডার ভ্যালু কত? এত, আচ্ছা 237 হবে। তো এখানে আমরা কি লিখতে পারি? তো ল্যামডার ভ্যালুটা আসতেছে এত মিটার, অনেকে এটাকে হচ্ছে পিকোমিটারেও লেখে। তোমরা যেই এককে খুশি ওই এককে নিতে পারো, আনসারটা ঠিক হইলেই হয়েছে। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে ওই ফোটনটার ভরবেগ কত? এখন তো ভরবেগ বের করা খুবই সোজা। ফোটনের ভরবেগের কি ইকুয়েশন বলছিলাম? আচ্ছা, ফোটনের ভরবেগের ইকুয়েশন বলছিলাম পি সমান এইচ বাই ল্যামডা। সো বেসিক্যালি আমাদের এইচ এর ভ্যালু হচ্ছে প্লাঙ্কের কনস্ট্যান্ট, আর ল্যামডার ভ্যালুটা কত পাচ্ছি? 2.424 ইন্টু 10⁻12। সো এটাই আমাদের ভরবেগ, ইউনিট তো জানোই কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, সো আমাদের ভরবেগ যেটা আসতেছে সেটা হচ্ছে 2.733 ইন্টু 10⁻⁻12, সরি 22 কেজি মিটার পার সেকেন্ড। সো এইটাই কিন্তু আমাদের আনসার। সো আমাদেরকে বলছিল, দেখো কি কি জানতে চাইছিল আমাদের কাছে? কম্পাঙ্ক ডান, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছিল তাও ডান, ভরবেগ দিছিল তাও ডান। যেমন ফাইনাল স্লাইড, যাই হোক, দেখো একটা পারদ বাষ্প ফোটন শুষে নিছে কত তরঙ্গ দৈর্ঘ্যে? 140 ন্যানোমিটারে একটা ফোটন শুষে নিছে। তাহলে ফোটন শুষে নেওয়া মানে কি? সে এনার্জি অ্যাবজর্ব করছে, তাই তো? ফোটন শুষে নেওয়া মানে কি? একটা এনার্জি সে অ্যাবজর্বড করছে। তাহলে এই অ্যাবজর্বড এনার্জিটার ভ্যালু আসলে কত বলো তো? অ্যাবজর্বড এনার্জিটার ভ্যালু আমরা এখান থেকে কত পাবো?
ই অ্যাবজর্বড এটা কত আসলে বলতো? ফোটন শুষে নিছে কত তরঙ্গ দৈর্ঘ্যের? 140 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে, তাই না? তাহলে আমরা অ্যাবজর্বড এনার্জিটাকে এই ল্যামডা 1 দ্বারা লিখতেছি, hc বাই ল্যামডা 1। যেখানে তুমি অবভিয়াস এটা বুঝতেই পারতেছো, এই ল্যামডা 1 মানে হচ্ছে 140 ন্যানোমিটার। খুবই ভালো। এখন সে এই পরিমাণ শক্তি শোষণ করে নিঃসরণ করলো শক্তি কিসের মাধ্যমে? দুইটা ফোটনের মাধ্যমে। খুবই ভালো কথা। তাইলে সে কিছু এনার্জি কি করছে? এমিট করছে। কিছু এনার্জি সে এমিট করছে। কার মাধ্যমে এমিট করছে? ফোটনের মাধ্যমে এমিট করছে। ফোটনের মাধ্যমে যে এমিট করছে নিশ্চয়ই ফোটন দুইটার শক্তি পাইছে ওই এনার্জি থেকে, সেটাই দেখব। প্রথম ফোটনের জন্য তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে? 180.5 ন্যানোমিটার, এটাকে ধরতেছি ল্যামডা 2। আর আরেকটা যে ফোটন নিঃসরণ করছিল ওটারও একটা কি আছে? তরঙ্গ দৈর্ঘ্য আছে, ওটা আমরা ধরতেছি ল্যামডা 3। বেসিক্যালি আমাদের ল্যামডা 3টাই কিন্তু বের করতে হবে, কারণ কোশ্চেনে এইটাই অজানা আছে। এখন দেখো, প্রথম ফোটনের ক্ষেত্রে নিঃসরিত প্রথম ফোটনের ক্ষেত্রে শক্তি আমি ধরতেছি hc বাই ল্যামডা 2। আর থার্ড ফোটনটা যেটা নিঃসৃত হয়েছিল, সেকেন্ড ফোটনটা, ওটা শক্তি আমি ধরতেছি hc বাই ল্যামডা 3। সো বেসিক্যালি তোমরা এখানে বুঝতেই পারতেছো যে কোশ্চেনে কিন্তু ল্যামডা 2 এর মানটাও দেওয়া আছে। কত দেওয়া আছে? কত দেওয়া আছে? এত ন্যানোমিটার। আর ল্যামডা 3 এর মানটা কিন্তু অজানা আছে, এটাই আমাদের আজকে বের করতে হবে। এখন একটা কমন সেন্স খাটায় বলো তো, যেই পরিমাণ এনার্জি সে শোষণ করছে সেই পরিমাণ এনার্জি কি ও ছেড়ে দিছে না? হ্যাঁ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অ্যাবজর্বড এনার্জি আর এমিটেড এনার্জি এই দুইটা কি সমান? লিখতেই পারি। সো ই অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু ই এমিট। এখান থেকে লেখা যায় hc বাই ল্যামডা 1 is equal to hc by lambda 2 plus hc by lambda 3। এখন দেখো মজার ব্যাপার, বোথ সাইড থেকে কিন্তু কাটাকাটি যায়, hc টা কাটাকাটি যায়। সো আমাদের ওই যে রোধটা সমান্তরাল সমবায়ে থাকলে যে এরকম একটা ইকুয়েশন আমরা লিখতাম, ওই রকম একটা ইকুয়েশন আসতেছে। ঠিক আছে? এবং তোমাদের কিন্তু ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মানটা জানা আছে, তাহলে ল্যামডা 3টা বের করতে পারবা না? অবশ্যই পারবা। আমার বিশ্বাস তোমাদের হাত অলরেডি ক্যালকুলেটরে চলে গেছে। সবগুলা যেহেতু ন্যানোমিটারে আছে, আমি ন্যানোমিটারে রাখতেছি আর চেঞ্জ করতেছি না, কারণ তাহলে ল্যামডা 3টাও আমার ডিরেক্টলি ন্যানোমিটারেই চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ল্যামডা 3 এর ভ্যালুটা বের করে আনতে পারি। কত আসে দেখি। হ্যাঁ, 623.95। তাহলে এখানে আমরা ইউনিট কনভার্সনের ঝামেলায় গেলাম না, ডিরেক্টলি ন্যানোমিটার ইউজ করে দিলাম। সো এটাই হচ্ছে আমাদের আনসার। মোস্ট প্রবাবলি আমাদের এই পর্যন্তই ছিল আমাদের ফোটন রিলেটেড কথাবার্তা। তো পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই।